স্বাগত এখন দুপুরে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ, আমি তানজিলা খান মিম। আমাদের উপর যত ঘটনা হয়েছে আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি 53 বছরে একটি ঘটনারও বিচার হয়। এই বিচারহীনতা দূর হবে আশা করি। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটাই হলো আসল জিনিস। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দেবেন, এটাই হলো বিষয়। গালিব, বাংলাদেশের সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার ভোগ করবেন। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে এই কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি একই সাথে বলেছেন যে এই সময় বিশেষ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এখন দুপুরে এই নিয়ে বিস্তারিত জানাবো। হাসিনার এগেনস্টে তো মামলার জন্য আবেদন করেছি কোর্টে। এই আবেদনের রেজাল্ট এখনো পেন্ডিং আছে। আমরা আশা করছি কিছুক্ষণের ভিতরে কোর্ট আদেশ দিবেন। মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী। বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। পুলিশ অনুতপ্ত, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। পুলিশের গুলিতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ সেই সাথে পুলিশের সাবেক আইজিবি সহ 4 জন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। আজকে শুনানি হওয়ার কথা রয়েছে, আদেশ দেওয়ার কথা আজকে। এদিকে হুকুমের আসামি কারা সেটিও কিন্তু খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রসঙ্গ। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাংবিধানিকভাবে সমান অধিকার ভোগ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো একটা গণ্ডিতে নিজেদের সংকীর্ণ রাখা যাবে না। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 800 বছরের পুরানো দেশের জাতীয় স্থাপনা ঢাকেশ্বরী মন্দির। অভ্যুত্থানে যখন স্বৈরাচার পালিয়েছে দেশ ছেড়ে, যখন নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশ জুড়ে, তখন দুষ্কৃতিকারীদের আতঙ্কে এই মন্দিরের সেবায়েত পুরোহিতরাও। পল্টন দাস এই মন্দিরের সেবায়েত, জিজ্ঞেস করেছিলাম কি করে কেটেছে সেই রাতগুলো। তখন আমাদের মধ্যে সবার ভয়ভীতি তৈরি হলো। আমরা প্রত্যেকে আমাদের যারা মন্দিরের সাথে আমরা জড়িত ঢাকেশ্বরীর সবাই আমরা যার যার মতো করে মন্দিরে আইসা পড়লাম। আইসা মন্দির আমরা অবস্থান নিলাম যে যা কিছু হোক আমাদের জীবনের বিনিময় হলো এই মন্দির আমরা রক্ষা করব। কিন্তু এর মধ্যেও তো ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলার কিছু খবর এসেছে, আর এর জন্য রাজপথেও দেখা গেছে সংখ্যায় কম ভিন্ন ধর্মের মানুষদের। পরিস্থিতি যখন এরকম, তখন এই জাতীয় মন্দিরে হঠাৎ সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার। মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ এলাকায় তার গাড়িবহর পৌঁছালে সেখান থেকে নেমে সেন আমলের স্মৃতি নাট মন্দিরে প্রবেশ করেন তিনি। ঢাকের তালে তাকে স্বাগত জানানো হয়। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোহিতদের সঙ্গে কথা বলেন, পরে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংবিধান অনুসারে সব মানুষের অধিকার নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এইটি আমরা নিশ্চিত করতেছি। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি যেন না।
আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। কোন একটা গণ্ডিতে নিজেদের সংকীর্ণ না করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে। সংক্ষিপ্ত এই সফর শেষে ঢাকেশ্বরী মন্দির ছাড়েন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা যে আতঙ্কে আছে তা তাদের রাজপথের কর্মসূচি এবং বিভিন্ন তৎপরতা থেকে স্পষ্ট। এই পরিস্থিতিতে পরিবর্তিত সরকারের প্রধানের এই জাতীয় মন্দির পরিদর্শন এবং তাদের সাহস দেয়া এই সম্প্রদায়ের লোকদের মনোবল বাড়াতে সহায়ক হবে এমনটি আশা করা হচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এক ব্যবসায়ী। শুনানিও হয়েছে, আজই আদেশ দেবার কথাও রয়েছে। দুপুরে সিএমএম কোর্টে এই মামলা দায়ের করা হয়। মামলার আসামি হিসেবে আরও রয়েছেন সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার সহ বহু অজ্ঞাতনামা। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। সারা দেশে কোটা আন্দোলন যখন তুঙ্গে, তখন দমনের অংশ হিসেবে ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। তাতে 16 জুলাই প্রথম নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ, যা ছাত্র আন্দোলনকে জনমানুষের আন্দোলনে রূপান্তর করে। সেই আন্দোলনে তৎকালীন সরকার হতাহতদের সংখ্যা নিয়েও নানা হিসেব দেন, যা অন্যান্য মাধ্যমের সঙ্গে মিল নেই। দেওয়ার চেষ্টা করা হয় রাজনৈতিক দৃশ্যপটও। গণমাধ্যম সহ নানা মাধ্যমে দফায় দফায় ছাত্র, পুলিশ ও জনমানুষের সংঘাতে নিহত হবার সংখ্যা 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 580 জন। 4 থেকে 6 আগস্ট পর্যন্ত সরকার পতনের এক দফার আন্দোলনে এই সংখ্যা 326 জন। আহত আর পঙ্গুত্ব বরণ করেছেন অজস্র। মঙ্গলবার হুকুমের আসামি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 3 মন্ত্রী, সাবেক আইজিপি ও ডিএমপির কর্তাসহ 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, 19 জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সাইদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। তখন তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই, এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় 1.5 লক্ষ টাকার। এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেসার দিচ্ছে। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। কোটা আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে দমনের যে আদেশ, তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় এই মামলায়। বিচার তো হত্যার বিচার, সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে, এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। যে মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাইদ, সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলে মারা যায়। এবং তার পক্ষে আজকের যে বাদী SM আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার, যারা পরস্পর যোগসাজশে এসব হামলা ও হত্যা চালিয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়। সরকার পতনের পর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এটিই প্রথম মামলা দায়ের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আন্দোলনে শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, খুঁজে বের করা হবে হুকুমের আসামিদের। সকালে পিলখানায় তিনি একথা বলেন। তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে,
আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। বলেন সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। অন্তর্বর্তীকালীন সরকারের 16 উপদেষ্টার শপথ হয়ে গেল গত 8 আগস্ট। গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট এই সরকারের সদস্য হন সর্বদলীয় স্বীকৃতির মাধ্যমে বিভিন্ন পেশা ও মতাদর্শের ব্যক্তিরা। নতুন সরকারের 17 উপদেষ্টার মধ্যে শপথ নেয়ার বাকি ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফারুক আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান। ধারাবাহিকতা অনুযায়ী জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শপথ গ্রহণ শেষে নতুন এই উপদেষ্টা বলেন যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন। এটা অনেক বড় দায়িত্ব, সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা লাগবে যে ক্ষেত্রে হোক, কারণ এটা রক্ত অতিক্রম করে আসছে, ছেলেরা এটার জন্য দেশবাসী রক্ত দিয়েছে। তো যে সংস্কারের জন্য তারা রক্ত দিয়েছে সেটা সংস্কার করতেই হবে। তবে শপথ শেষ হলেও এখনো নতুন উপদেষ্টার জন্য কোন মন্ত্রণালয় বরাদ্দ তা এখনো চূড়ান্ত হয়নি। দেবরাজ দেব, এখন, ঢাকা। শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি। শপথ নিলেন নেয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই 4 বিচারপতিকে শপথ পড়ান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া। 12 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগে কর্মরত এই 4 বিচারককে আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হবে। এর আগে 10 আগস্ট পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিংবা সরকার উৎখাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, বাংলাদেশের জনগণকেই সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। নাফি আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। 1 জুলাই থেকে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে কয়েকশো মানুষের প্রাণহানির পর আন্দোলন পরিণত হয় এক দফায়। 36 দিনের আন্দোলনে জনরোষের বিস্ফোরণে পদত্যাগের পাশাপাশি দেশত্যাগ করেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ করছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। একই সঙ্গে বলেন, বাংলাদেশের জনগণকেই সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. All right, everybody, thank you so much. I'll see you tomorrow. যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরাও।
সম্প্রতি ভারতের বার্তা সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে কূটনীতি গবেষণা প্রতিষ্ঠান দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান জানান, যুক্তরাষ্ট্রের মদদ নয় বরং আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমনপীড়ন শেখ হাসিনার পতন ডেকে এনেছে। শেখ হাসিনা পুত্র জয়কে ষড়যন্ত্র তত্ত্বের বদলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান কুগেলম্যান। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ব্যাংক খাতকে স্থিতিশীল ও অর্থনীতিকে চাঙ্গা করার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির সূচক ভালো করার তুলনায় মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্যে ফেরানোর উপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি এসে করবো না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা লুটপাটের বিচার দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে তারা বেতন বৈষম্য দূরীকরণের দাবিও জানিয়েছেন। সকাল থেকে পরিকল্পনা চত্বরে বিক্ষোভ করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। বেতনের গ্রেড সংখ্যা কমিয়ে বিপুল বেতন বৈষম্য দূর করার দাবি জানান তারা। এ সময় তারা বলেন, গত সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। যারা এসব দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের দাবি জানান বিক্ষোভরত কর্মকর্তা কর্মচারীরা। কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করে নাই, এবং যারা পে স্কেল বাস্তবায়ন করে ওনারা ওনাদেরটাই সবসময় বাস্তবায়ন করে, আমাদের বিষয়ে কোনো দাবি দেওয়া কখনোই পূরণ করা হয় নাই। টাইম স্কেল সিলেকশন গ্রেডের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং টেন্ডারবাজ আছে তাদের মূলোৎপাটন করতে চায়। একই চেয়ারে 15 বছর থেকে 18 বছর একই চেয়ারে কিভাবে থাকে? রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। গতকাল সড়কে তাদের সীমিত উপস্থিতি থাকলেও আজ তা অনেকটাই বেশি। আজও পুলিশকে সহায়তা করতে রাস্তায় কাজ করছে বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বেশ কিছু সংস্থা। তবে শিক্ষার্থীরা জানিয়েছে 1-2 দিনের মধ্যেই রাস্তার নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের কাছে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে। আরও জানাচ্ছেন মেহেরিন। গেল কয়েকদিন আগেও শাহবাগের এই ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ছিল না কোনো পুলিশ। কর্মবিরতির পর সোমবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট ঘুরে দেখা যায় প্রতিটি মোড়েই 8 থেকে 10 জন ট্রাফিক পুলিশ কাজ করছে। ফলে রাস্তায় একদিকে যেমন বেড়েছে গণপরিবহনের সংখ্যা, তেমনই জনমনে ফিরেছে স্বস্তি, কেটেছে রাস্তাঘাট চলাচলে নিরাপত্তাহীনতার ভয়। ট্রাফিক পুলিশ থাকলে ভালো, ছাত্রদের থেকে ট্রাফিক পুলিশগুলো এদের সিগন্যালগুলো মানে সহজ হয়, ওদের ট্রাফিক মানে সিগন্যালগুলো খুবই কঠিন। আমরা চাই প্রশাসন অতি দ্রুতভাবে আরও আগায় এসে দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করুক। পুলিশ না থাকার কারণে কিন্তু আসলে চুরি, ডাকাতি, ছিনতাই এটা বেড়েছিল। এরা যদি এদের নিয়মকানুন ঠিক মতন পালন করে তাহলে মনে করি যে আমাদের দেশ আবার নতুন দেশ নতুনভাবে চলবে। পুলিশের পাশাপাশি আজ বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কাজ করছে আনসার বিজিবি ছাড়াও রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বেশ কিছু সংস্থা। এসব সংস্থা জানায় যতদিন পর্যন্ত পুরোদমে ট্রাফিক কার্যক্রম শুরু না হবে ততদিন ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় থাকবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রপার প্রশাসন ব্যবস্থা বা প্রোটেকশন নিশ্চিত না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার জন্য যথারীতি অন দ্য ফিল্ড আছি। সায়েন্স ল্যাব মোড়ে এসব সংস্থার সাথে আজও ছিল সাধারণ শিক্ষার্থীরা। আর কতদিন রাস্তায় থাকবেন এমন প্রশ্নে তারা বলেন, আর 1-2 দিন পর তারা রাস্তা ছেড়ে ফিরে যাবেন পড়ার টেবিলে। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা সবাই মাঠ থেকে উঠে যাবে, এবং কিছু ভলান্টিয়ার হয়তো থাকতে পারে পুলিশের সহায়তার জন্য। আবার সাধারণ শিক্ষার্থীরা আগের মতো তাদের পড়ার টেবিলে চলে যাবে ইনশাল্লাহ। ট্রাফিকে দায়িত্বরত কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা এখনও কাজ করতে চাইলে তারা তাদের স্বাগত জানাবে। তবে এখন শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত বলে মনে করেন তারা।
আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করছি, সবাই যেন খুব স্বস্তি নিয়ে রাস্তায় চলে আসে। তাদের চলাচলটা খুব নির্বিঘ্নভাবে আমরা চলাচল করার চেষ্টা করছি এবং নির্বিঘ্নে চলবে। এই সপ্তাহের মধ্যেই ট্রাফিক ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করছেন ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মকর্তারা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী নগরীর ব্যবসা বাণিজ্যের চিত্র। দোকানপাট খুলতে শুরু করেছে শপিং মলও। জনমনে স্বস্তি থাকায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে শপিং মলগুলোতে। ব্যবসায়ীরা বলছেন এরকম চলতে থাকলে খুব দ্রুতই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। রাজশাহীর RDA মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই যে জনমনে কি স্বস্তি পুরোপুরি ফিরেছে কিনা রাজশাহী নগরীর, এবং বিশেষ করে বিক্রেতারা কি বলছেন যে ক্ষতিটা গত কয়েকদিনে হয়েছে সেটা কাটিয়ে উঠতে কেমন সময় লাগতে পারে? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আসলে রাজশাহীতে সারা দেশের মতোই কিন্তু গেল 1.5 মাসেরও বেশি সময় ধরে যেহেতু যে আন্দোলন এবং এর পরবর্তী যে কিছু অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল ঘটনা ঘটেছে দেশব্যাপী বিভিন্ন জায়গায়, সেরকমটি কিন্তু রাজশাহীর বিভিন্ন মার্কেট বা ব্যক্তি মালিকানাধীন কিছু যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুর বা লুটপাটের মতো ঘটনা ঘটেছিল। এতে করে কিন্তু জনমনে একটি ভীতি যেমন সঞ্চার হয়েছিল, পাশাপাশি কিন্তু যারা যে ব্যবসা সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা মার্কেটের মালিক সমিতি যারা সদস্য রয়েছেন, এছাড়া মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ভেতরে কিন্তু একটা নিরাপত্তাহীনতা আমরা লক্ষ্য করেছি এবং সেই জায়গাটা কিন্তু খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং তারা কিন্তু খানিকটা স্বস্তিতে আসলে মার্কেটগুলো খুলতে শুরু করেছে। রাজশাহীর আমরা দেখেছি আজকে এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর সবচেয়ে বেশি আসলে ব্যস্ততম এলাকায়, যেটি অর্থাৎ রাজশাহীর প্রাণকেন্দ্র তে অবস্থিত যে RDA মার্কেটটি এখানে, এবং এই RDA মার্কেটটি কিন্তু অন্যান্য সময় বছরের দেখা যায় যে একেবারে ক্রেতা উপস্থিতিতে কিন্তু একেবারে পরিপূর্ণ থাকে। সেই চিত্রটি এখনও কিন্তু ফিরেনি। তবে আমরা দেখছি এখানকার ব্যবসায়ীরা বেশ খানিকটা ক্রেতার যে সংকট সেটি অনুভব করছেন এবং তাতে করে তাদের একটু বেশ খানিকটা ঢিলে ঢালা বেচাকেনা এখন পর্যন্ত। তবে তারা নিয়ম মাফিকই কিন্তু সকাল 10টায় এসে দোকানপাটগুলো খুলছেন এবং ক্রেতাদের জন্য নির্দিষ্টভাবেই তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেটি কিন্তু উদ্দেশ্যেই তারা দোকানগুলো সাজিয়ে রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছে, তবে গেল বেশ কয়েকদিনে যদি বলি যে গেল 9 থেকে 10 দিনে মোটামুটি এই RDA মার্কেটেই শুধুমাত্র কিন্তু যে 2000-এরও বেশি যে দোকানগুলো রয়েছে সেখানে বেচাকেনার যে লোকসান সেটি মোটামুটি 5 কোটির মতো টাকার মতো কিন্তু গিয়ে ঠেকেছে এবং তাদের প্রতিটি দোকানেই বলা যায় তারা বলছেন যেটি যে 80% পর্যন্ত তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু কমেছে। এতে করে এইটি কিন্তু একটি বড় লোকসানের আসলে অঙ্কে এসে ঠেকেছে। তবে তারা যেটি আশা করছেন, ব্যবসায়ীরা বলছেন এবং এই RDA মার্কেটের ব্যবসায় মালিক সমিতি যারা নেতা রয়েছেন তারাও বলছেন এই সংকটপূর্ণ যে পরিস্থিতি, যে লোকসানটা তারা পড়েছেন সেই লোকসানটা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। তবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনরায় আবার তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের ব্যবসায়িক আসলে অগ্রগতিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি যদি তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে শুরু করেন বা পদক্ষেপ রাখেন, সেক্ষেত্রে হয়তো তারা দ্রুতই এই লোকসান কাটিয়ে আবার পুনরায় ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে। এই ছিল আমার কাছে রাজশাহী RDA মার্কেট থেকে ব্যবসায়িক খোঁজ খবরের সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসমা আক্তার। নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। 26 দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলবে স্বল্প দূরত্বের মেইল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে। আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বিকেল 5টা থেকে দেওয়া হচ্ছে আগাম 10 দিনের টিকিট। ট্রেন চলাচল শুরু হলে প্রতিদিন চলাচল করতে পারবে প্রায় 2.5 লাখ যাত্রী। বিস্তারিত জানাবেন শাহাদাত আফরো। মানুষের ভিড়ে আবারও মুখর হতে শুরু করেছে রেল স্টেশনগুলো। 26 দিন থমথমে থাকার পর ট্রেন স্টেশনে আবারও ভিড় করেছেন যাত্রীরা। জংধরা রেল লাইনের পাতে আবারও ঘুরছে চাকা। সকাল থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। সময় মেনে ছেড়েছে প্রতিটি ট্রেন। 26 জোড়া করে ট্রেন চলাচল করবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকেই ট্রেনের খোঁজে স্বল্প দূরত্বের যাত্রীরা ভিড় করছে কমলাপুর স্টেশনে। সম্ভবত 11টার দিকে টিকিট দিবে,
আর ট্রেন ছাড়বে 12টা 20-এ। খোঁজখবর নিয়ে জানতে পারছি যে ট্রেন চলবে, এই জন্য আসছি। কারণ আমার ট্রেন 11টায় ছিল, এখন আসে নাই। শুনতে পেরেছি আমি কাউন্টার থেকে যে আগামী বৃহস্পতিবারে ট্রেন চলবে, এই জন্য এখন যদি ট্রেন না পাই তাহলে আমার বাস দিয়ে যাইতে হবে। আগামী পরশুদিন যেই ট্রেনগুলো চলবে সেগুলোর কি টিকিট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, টিকিট তো অনলাইন অফলাইন তো যেখানে কাটতে পারে, টিকিট কাউন্টার থাকলে দিয়ে দেই। বর্তমানে স্বল্প দূরত্বের যেই ট্রেনগুলো চলছে সেই ট্রেনের যাত্রীদের মধ্যে বেশিরভাগই চাকুরিজীবী, নিয়মিত যাত্রা করেন এই পথে। তাদের একজন তামিম খান। অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি তিনি। ওই এয়ারপোর্টে আমার হচ্ছিল অফিস, ওখানে আমার যাইতে লাগছে প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে জ্যামের মধ্যে থাকতে। মানে 10টা 57-তে আমি ওখানে পৌঁছেছি। আমার ওখানে ভাড়া লাগছে 55 টাকা, এখানে আমি 20 টাকা টিকিট দিয়ে গেছি। যেমন আমি যাব টঙ্গী যেতে, যেমন মতিঝিল থেকে টঙ্গী যেতে প্রায় 2.5-3 ঘন্টা, আমি মোটামুটি 1 ঘন্টার ভিতরে চলে যাব, আমার 2 ঘন্টা আছে। কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর আবার স্বল্প দূরত্বের মেল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হয়। কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় বাস যাত্রায় চাপ কমবে বলে মনে করছে যাত্রীরা। অনেকদিন পর ট্রেন চালু হয়েছে, সেটা আমরা অনেক খুশি। এবং দেশের যে পরিস্থিতি, আমরা যখন কর্মস্থলে যাইতে ট্রেন যদি চালু থাকে আমাদের জন্য সুবিধা হয়। এয়ারপোর্টে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও লেগে যেত। সেক্ষেত্রে আপনার হচ্ছে আমি ট্রেনে উঠলে দেখা যাচ্ছে 30 মিনিটের মধ্যে আমি চলে যাচ্ছি। উত্তরের দিকে বাসে খুব কষ্ট হয়ে যায় আমাদের, তো ট্রেন চালু হতে আমার জন্য খুবই সুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়াইছে। রেল খাতে সংস্কার করার কথা জানান কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার। সময় মেনে ছাড়বে গাড়ি, জনবান্ধব হবে রেল যাত্রা। গতকালকে আমাদের মালবাহী ট্রেনগুলো চলাচল করেছে, আজকে থেকে আমাদের লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করবে এবং আগামী 15 তারিখ থেকে 15 আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে। আশা করি বাংলাদেশ রেলওয়েও সম্মানিত যাত্রীতরণকে আরও সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা উপহার দিতে পারবে। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে। এ সময় প্রতিদিন 400টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে। এর মধ্যে ভারত বাংলাদেশের আন্তঃদেশীয় ট্রেনগুলো চলাচলে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শাহাদাত অবশ্য এখন ঢাকা। শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তিতাস কমিউটার ট্রেন, সুস্থ ফিরেছে যাত্রীদের মাঝে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আজিজুল সঞ্চয়। রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত আমাদের কাছে জানাবেন। মিম, আজকে দুপুর 1:15 ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছায় এবং এই ট্রেনটি কিন্তু একই রুটে দুপুর 1:39 ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে এবং আমরা দেখেছি যে আসলে আজকে কিন্তু যাত্রীদের একটি উপচে পড়া ভিড় এখানে ছিল এবং এই তিতাস কমিউটার ট্রেনটি আসলে যে ধারণ ক্ষমতার প্রায় সমপরিমাণ যাত্রী নিয়ে কিন্তু এখান থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। এবং একটু বলে রাখি যে এই যে যাত্রীদের মাঝে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে গত 4 তারিখ থেকে কিন্তু আসলে তারা এই যে ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু তারা আসলে সড়ক পথে যাতায়াত করতে গিয়ে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিলেন এবং তারা এই ঝক্কি ঝামেলার পর এখন আসলে যেহেতু ট্রেনটি চালু হয়েছে তারা কিন্তু বেশ খুশি এবং তারা কিন্তু বেশ উৎসাহ আমাদের কাছে তারা প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে আগামী যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে এবং এই যে এতদিন যেহেতু ট্রেন বন্ধ ছিল তার ফলে কিন্তু সড়ক পথে যাতায়াত করতে গিয়ে কিন্তু তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন এবং তারা বলছেন এবং এখন এই যেহেতু ট্রেনটি চালু হয়ে গিয়েছে মেল এবং কমিউটার ট্রেনটি, তারা আশা করছেন যে আগামী বৃহস্পতিবার থেকে যেহেতু আন্তনগর ট্রেনও যেহেতু চলাচল শুরু করবে, তারা বলছেন যে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিয়ত যাত্রীর সংখ্যা বাড়ছে এবং এই যে আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পর্যাপ্ত পরিমাণ আসন সংখ্যা না থাকার কারণে কিন্তু তারা আসলে একটি ভোগান্তিতে পড়তে হয়। যার ফলে তারা আসলে নতুন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে আসলে এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে আন্তনগর যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর
আসন সংখ্যা যেন বৃদ্ধি করা হয় সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি মিম, ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু এই যে টিকিট কালোবাজার কিন্তু অভিযোগটি দীর্ঘদিনের, এই সমস্যাটি নিরসন করার জন্য কিন্তু তারা কিন্তু আমাদের কাছে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে সরকার যেন তাদের এই সমস্যাগুলো যেন দেখে। মিম, আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে কিন্তু যাতায়াত করে থাকে এবং এই যে ট্রেন চালু হওয়ার পরে কারণে কিন্তু তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা চাচ্ছেন যে আসলে এই রুটে যেন আরো নতুন ট্রেন যেন চালু করা হয়, যার ফলে আসলে যেহেতু যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে, যদি নতুন ট্রেন এই রেলপথে যদি চলাচল করে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের কিন্তু আর কোনো ধরনের দুর্ভোগ থাকবে না। তুমি আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচল সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও সৈয়দপুর সহ থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেন ছেড়েছে শিডিউল অনুযায়ী। এতে অফিসগামী সহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। নিরাপদ ও আরামদায়ক এই বাহনের চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ বিরতির পর ফের ট্রেনের হুইসেল ও ইঞ্জিনের শব্দ। রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় যাত্রীরা। 26 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। ময়মনসিংহ জংশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন। রেল চলাচল শুরু হওয়ায় সরব হয়ে ওঠে প্ল্যাটফর্ম সহ স্টেশন এলাকা। বেশ কিছুদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় কাউন্টারেও ছিল ভিড়। ঢাকাগামী ও অফিসগামী যাত্রীদের মনে ফিরেছে স্বস্তি। আমাদের জামালপুরের কিছু নাই, ট্রেন ছাড়া যাতায়াতের ভালো, যেগুলো লোকাল ট্রেন এগুলো চলতেছে, ভালোই লাগতেছে। আমরা যারা অফিসে রেগুলার চলাচল করি, ট্রেন যাতায়াত অত্যন্ত জরুরি এবং খুব চলাচলের জন্য খুব ভালো। ট্রেন যাত্রাটা সকলের জন্য শুভ হবে এবং সাশ্রয় হবে এবং নিরাপদ হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস কমিউটার ট্রেনটির যাত্রার মধ্য দিয়ে বিরতি ভেঙে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রথম দিন হওয়ায় অন্য সময়ের তুলনায় যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম। ট্রেনে নিজ নিজ গন্তব্যে যেতে পারায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রী পরিবহন নির্বিঘ্ন ও নিরাপদ করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 100 টাকার ভিতরে দেশে যাওয়া যায়, বাসে গেলে তো 500-700 টাকা লাগে, আরও কষ্ট বেশি, হেরানি বেশি। চট্টগ্রাম শহর থেকে যারা আমরা অফিস করি, আমরা যদি ট্রেনে যাই তাহলে আমরা খুব স্বল্প মূল্যে যেতে পারি। ট্রেনে অনেক আরামদায়ক এবং যাওয়া সুবিধাটা অনেক ভালো। চট্টগ্রাম স্টেশন থেকে সকল লোকাল কমিউটার ও মেইল ট্রেন চলাচল করলেও বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান রেলওয়ের কর্মকর্তারা। উত্তরের সবচেয়ে বড় রেলওয়ে জংশন পার্বতীপুর থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। তবে যাত্রী উপস্থিতি ছিল একেবারে কম। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চালু হলে স্টেশন আবার পুরোপুরি প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর রেল চলাচল নিরাপদ করতে এরই মধ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। অনেকে জানে না যে ট্রেন চালু হয়েছে, এই জন্য গাড়িতে যাত্রী অনেক কম। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চালু হবে। আমাদের প্রতিটি ট্রেনে আমাদের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং আমাদের পুলিশ ডিউটি করছে। বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, তুরাগ কমিউটার ও মহুয়া এক্সপ্রেস ট্রেন গাজীপুর হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তো আজকে থেকে প্রথম ট্রেন চলতেছে, আমাদের যাত্রীর চাপ তেমন একটা নাই। আস্তে আস্তে যখন ট্রেনের মুভমেন্ট যখন বাড়বে, যাত্রীর চাপও তখন বাড়বে। কুমিল্লা হয়ে পূর্বাঞ্চলগামী সকল যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছে। সাদাত শাহেদ, এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের ভারতের শেয়ার বাজার নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন সূচকের দরপতন হয়েছে। শেয়ার বাজার থেকে একদিনে বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপের $243 কোটি গায়েব হয়ে গেছে। শেয়ার বাজারে চলমান এই অস্থিরতা অস্থিতিশীল করে তুলেছে দেশের রাজনীতির মাঠ। যদিও শেয়ার বাজার কারসাজির বিষয়টি অস্বীকার করে যাচ্ছে আদানি গ্রুপ আর ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। গেল কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের শিরোনাম দেশটির শেয়ার বাজার কারসাজির চাঞ্চল্যকর খবর।
শেয়ার বাজারে বড় ধরনের কারসাজির এমন অভিযোগে কেবল বিনিয়োগকারীরা নয়, বিপদে পড়েছেন নিয়ন্ত্রকরাও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় জানায়, ভারতে বড় কিছু হতে চলেছে। এর কয়েক ঘন্টা পরই দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেবার প্রধান মাধবী বুচের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, শেয়ার বাজারে কারসাজি করে অর্থ হাতিয়ে নিতে আদানি গ্রুপকে সহযোগিতা করেছেন তিনি। যদিও সেবি বারবার বলে আসছে আদানি গ্রুপের কারসাজির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই মাধবী বুচের। এই ঘটনার পর থেকে আরও টালমাটাল দেশটির শেয়ার বাজার পরিস্থিতি। সোমবার সূচকের দরপতনের মধ্য দিয়ে এদিনের লেনদেন শুরু হয়। মঙ্গলবার আবারও সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে সেন্সেক্স সহ বিভিন্ন সূচকের। কমতে থাকে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরও। একদিনেই বাজার থেকে হারিয়ে যায় প্রায় $250 কোটি। ভারতের শেয়ার বাজারে আদানি গ্রুপের 10টি প্রতিষ্ঠান আছে, যেগুলোতে সাধারণ মানুষের বিনিয়োগের পরিমাণ অনেক। এর মধ্যে আছে বিমানবন্দর, স্থলবন্দর, নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান। যদিও চলমান এই অস্থিরতাকে সাময়িক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। In which the market corrected a lot of money was lost from the market. And we saw that it took time to recover from that particular setback, particularly the Adani group of shares. Now, at this time, there is a counter reply by the SEBI chief. আদানি গ্রুপের সঙ্গে হিন্ডেনবার্গের যুদ্ধ শুরু হয়েছিল 18 মাস আগে, যখন এই প্রতিষ্ঠান আদানি গ্রুপকে অভিযুক্ত করে নানা অভিযোগে। বহুজাতিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিপুল পরিমাণ কর ফাঁকির। 2023 সালে হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর $15,000 কোটি থেকে আদানি গ্রুপের শেয়ারের মূল্য কমে যায় $3,250 কোটি। এর মধ্যেই সেপ্টেম্বরে $100 কোটি শেয়ার বাজারে ছাড়তে যাচ্ছে আদানি এন্টারপ্রাইজ। হিন্ডেনবার্গের সব অভিযোগই প্রথম থেকে অস্বীকার করে আসছে আদানি গ্রুপ আর সেবা। শেয়ার বাজারের এই কারসাজি নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে গোটা ভারতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন, এর মধ্য দিয়ে ঝুঁকির মুখে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আদানি গ্রুপের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। বিতর্ক আছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কাছের ব্যবসায়ী আদানি গ্রুপের স্বত্বাধিকারী গৌতম আদানি। এই রাজনৈতিক সখ্যতায় সবসময়ই লাভবান হয়েছে আদানি গ্রুপ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। খেলার খবর, লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় বাজেটের দল গড়ছে ঢাকা আবাহনী। তবে দেশি ফুটবলার চূড়ান্ত হলেও বিদেশিদের সঙ্গে কথাবার্তা চলমান। যদিও এর মধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল আগস্টাকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দলটির ম্যানেজার নজরুল ইসলাম বলেছেন, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে হবে এবারের স্কোয়াড। এসকে শাওনের প্রতিবেদন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী, অথচ গেল 5 মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধুমাত্র বিপিএলই নয়, ফেডারেশন কাপেও রেকর্ড টাইটেল আকাশী নীলদের। সেখানেও সবশেষ 2 মৌসুম ট্রফি জেতা হয়নি। স্বাধীনতা কাপেও একই অবস্থা। অর্থাৎ সময়টা যে তেমন ভালো কাটছে না ঢাকাই ফুটবলের বিখ্যাত ক্লাবটির। তবে আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা আবাহনী। টুর্নামেন্টগুলোতে শিরোপার কথা মাথায় রেখেই দল গোছাচ্ছে জায়ান্ট ক্লাবটি। আবারই সবসময় কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। হয়তোবা খেলার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি না, কিন্তু আমাদের কিন্তু টার্গেট থাকে চ্যাম্পিয়নশিপ। তো আমরা সামনের মৌসুমকে সামনে রেখে যে টিমটা করেছি, ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের সিজনের যে টুর্নামেন্টগুলো হবে এবং লিগ হবে, প্রত্যেকটাতে ইনশাল্লাহ আমরা শিরোপার দাবি রাখি আর কি। এরই মধ্যে দেশি খেলোয়াড় চূড়ান্ত হয়ে গেছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদেরও, আর বিদেশিদের সঙ্গে আলোচনা চলমান। তবে একজন ব্রাজিলিয়ানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরেছে সর্বোচ্চ 6 বারের লিগ চ্যাম্পিয়নরা। দেশি প্লেয়ারের মধ্যে আমরা মোহামেডান থেকে 4 জন প্লেয়ার নিয়েছি। তার মধ্যে শাহরের ইমন, হাসান মুরাদ, কামরুল এবং জাফর ইকবাল। আর বসুন্ধরা কিংস থেকে ইয়াসিন আরাফাতকে নিয়েছি। শেখ রাসেল থেকে মিতুল মামা গোলকিপার এবং নিপু এবং শাহিন মিয়াকে নিয়েছি। আর জামাল বুই আমাদের সাথে আছেন। বিদেশি প্লেয়ার আমাদের রাফায়েল আগস্ট গত বছর আগের বছর আমাদের খেলেছে বেশ কয়েক মৌসুম, সে ক্যাপ্টেনও ছিল। সে আমাদের এখানে জয়েন করছে আবার। ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে ক্লাবগুলোর কয়েক কোটি টাকা খরচ করতে হয়। সামনের মৌসুমের জন্য ঢাকা আবাহনীর বাজেটের আকার কেমন জানতে চাওয়া হয় ক্লাবের ম্যানেজারের কাছে। ভালো দল করতে হলে অবশ্যই ভালো বাজেট লাগে। ইনশাল্লাহ আমরা পরবর্তী মৌসুমের জন্য যে বাজেট করেছি, আশা করছি এটা চ্যাম্পিয়ন টিমের বাজেট। চ্যাম্পিয়ন টিমে হইতে গেলে যেরকম বাজেট লাগে আমরা ওইরকম বাজেট নিয়ে টিম করছি। আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের মৌসুমের দলবদল। তবে চলতি মাসের শুরুতেই স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা ঢাকা আবাহনীর। এসকে শাওন, এখন ঢাকা।
শেষ করছে এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।